ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যেই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। ১লা জুন ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি বিধানসভা নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। দলের কিছু শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছিলেন, সংখ্যালঘু ভোট তাদের প্রয়োজন নেই। এই ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী হবেন একজন অসংখ্যালঘু, কারণ ৪১ জন মন্ত্রীর সবাই হিন্দু। টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, পশ্চিমবঙ্গে ভোটারের প্রায় ১/৩ মুসলিম, তাই রাজ্যের সরকারের সংখ্যালঘু প্রতিনিধিত্ব প্রায় সবসময় ছিল। ব্যতিক্রম ছিল হাতে গোনা কয়েকটি সময়ের একটি। স্বাধীনতার পর গঠিত প্রথম সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রিমিয়ার প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর ১৯৭২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস সরকারের থেকে শুরু করে গত ৫৪ বছরের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুসলিম মুখ ছিল। কলকাতা ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানী শুভময় মৈত্র বলেন, স্বাধীনতা ও দেশভাগের অব্যাহতি, পরে জনসংখ্যাগত পরিবর্তন এবং তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ১৯৫২ সালের প্রথম বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে এস.এম. ফজলুর রহমান জয়ী হওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো মুসলিম সদস্য ছিল না। বিধানচন্দ্র রায় ও প্রফুল্লচন্দ্র সেনের মন্ত্রিসভায় তিনি প্রাণী সম্পদ, মৎস্য এবং স্থানীয় স্বশাসন বিভাগের মতো দপ্তরের দায়িত্ব সামলেছেন। তিনি আরও বলেন, তবে এরপর ১৯৬০-এর দশকের অস্থির রাজনৈতিক সময়ে স্বল্পস্থায়ী সরকারগুলোর ১-২টি ছোটখাটো ব্যতিক্রম ছাড়া পশ্চিমবঙ্গের সব পূর্ণাঙ্গ সরকারেই মুসলিম প্রতিনিধিত্ব ছিল। অন্তত ১৯৭২ সাল থেকে আর কোনো ব্যতিক্রম দেখা যায়নি। ওই রাষ্ট্রবিজ্ঞানী ১৯৫২ থেকে ৬৭ সালের কংগ্রেস সরকারের সৈয়দ কাজী আলী মির্জা ও মোহাম্মদ রফিক, ১৯৬৭ থেকে ৭১ সালের জোট আমলে মোহাম্মদ আমিন এবং ১৯৭২ থেকে ৭৭ সালের সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারের এ.বি.এ গনি খান চৌধুরী, জয়নাল আবেদিন এবং আব্দুস সাত্তারের উদাহরণ দেন। বামফ্রন্টের ৩৪ বছরের শাসনামলে আব্দুর রাজ্জাক মোল্লা, মোহাম্মদ আমিন, আনিসুর রহমান ও মোস্তফা বিন কাসিমের মতো মুসলিম মন্ত্রী ছিলেন। একইভাবে বিধানসভার ২ স্পিকার সৈয়দ আব্দুল মনসুর হাবিবুল্লাহ ও হাশিম আব্দুল হালিমও ছিলেন মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছরের শাসনামলে ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, মোহাম্মদ গোলাম রাব্বানী ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মুসলিম মুখ হিসেবে পরিচিত ছিলেন। এদিকে কেবল মুসলিম নয়, শুভেন্দুর মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব সীমিত। ৪১ সদস্যের মন্ত্রিসভায় মাত্র ৭ জন নারী রয়েছেন, যা মোট সদস্যের প্রায় ১৭%। অগ্নিমিত্রা পল একমাত্র নারী মন্ত্রিসভার সদস্য। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন কলিতা মাঝি, পূর্ণিমা চক্রবর্তী, মালতী রাভা রায়, মৌমিতা বিশ্বাস মিশ্র, সুমনা সরকার এবং গার্গী ঘোষ দাস। মন্ত্রীদের তালিকায় স্থান না পাওয়া ব্যক্তিদের তালিকাও কম বিস্ময়কর নয়। বিশিষ্ট অভিনেতা রাজনীতিক রূপা গাঙ্গুলি ও রুদ্রনীল ঘোষকে স্পষ্টভাবেই উপেক্ষা করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হলো, আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার চিকিৎসকের মায়েরও মন্ত্রিসভায় স্থান হয়নি, যদিও তিনি পানিহাটির বিধায়ক। তার নির্বাচনী জয়কে অনেকেই ওই হাসপাতালের ঘটনাকে ঘিরে জনরোষের প্রতীক হিসেবে দেখেছিলেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভূমিকা রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত দিল্লির দলীয় নেতৃত্ব আবেগতাড়িত সিদ্ধান্তের পরিবর্তে অভিজ্ঞ দলীয় নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দুটিয়া। নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলা, ভাঙচুর ও অশোভন আচরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ক্ষতিগ্রস্ত করে, ভবনের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করে এবং সামনের অংশে প্রস্রাব করে বলে অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহে এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস আইএসএন জানায়, রাত আনুমানিক 11:15টার দিকে ৬ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত রটারডামের ঐতিহাসিক মেভলানা মসজিদে ওই তাণ্ডব চালায়। হামলাকারীরা মসজিদের একটি শৈল্পিক মোজাইক দেয়াল ভাঙচুর করে। বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার অনেক পর পুলিশ সেখানে পৌঁছায়। আইএসএন জানায়, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা ওই ন্যাক্কারজনক ঘটনাটিকে সরাসরি হস্তক্ষেপ করার মতো কোনো হুমকি হিসেবেই গণ্য করেনি। পুলিশের এমন উদাসীন মূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ জানাচ্ছে মুসলিম কমিউনিটি। আইএসএন জানায়, হামলার পাশাপাশি পুলিশের এই দীর্ঘ বিলম্বিত প্রতিক্রিয়া স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। নেদারল্যান্ডস সহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ ও মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা, ভাঙচুর এবং ইসলাম বিদ্বেষমূলক ঘটনা বাড়ার অভিযোগ উঠেছে। নেদারল্যান্ডসে এর আগেও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, আইএসএন এর বিবৃতিতে বলা হয়, এই ধরনের ঘটনার কারণে সাধারণ মুসল্লিরা দিন দিন নিজেদের আরও বেশি অনিরাপদ ও হুমকির সম্মুখীন মনে করছেন।
যে কোনো পরিস্থিতিতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ভয়ভীতি ছাড়াই ধর্ম পালনের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। হামলার পাশাপাশি পুলিশের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগে এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস ISN আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টির তদন্তের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে সরকার জোরালো হস্তক্ষেপ না করলে ধর্মীয় বিদ্বেষ আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। মূলত গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্বে নতুন করে ইসলাম বিদ্বেষ বাড়ছে বলে অভিমত পর্যবেক্ষকদের। নিউজ ডেস্ক দুতিয়াল। পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে। 2 জুন কলকাতায় ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে এক অবস্থান কর্মসূচিতে তিনি দাবি করেছেন, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েক ব্যক্তি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নিষেধ করা হয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এবং দুই দেশের সম্পর্কের স্বার্থে তিনি এতদিন এই বিষয়ে মুখ খোলেননি। তবে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ধরনের অনেক অপ্রকাশিত বিষয় সামনে আনার প্রয়োজন দেখা দিয়েছে। মমতার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বাংলাদেশ প্রসঙ্গে। তিনি বলেন, যদি এই বিষয়ে বিস্তারিত বলতে শুরু করেন তাহলে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গে হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে দোহাই দিয়ে এই বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিজেপি নেতা অমিত শাহ। সরাসরি তার নাম উল্লেখ না করে মমতা বলেন, বাংলাদেশ থেকে এক বড় খুনিকে STF গ্রেফতার করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের STF তাকে ধরে। তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকরা চিৎকার করে নামটা জানতে চান। উত্তরে মমতা বলেন, না বলবো না, দেশের স্বার্থে। এরপর তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকে গভর্নমেন্ট পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং গোয়েন্দা তৎপরতা সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে খুব কমই উঠে আসে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে মমতার এই বক্তব্য কেবল পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশ প্রসঙ্গ সামনে আসায় বিষয়টি জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। এদিকে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যের আড়ালে কী তথ্য রয়েছে এবং আগামী দিনে তিনি এই বিষয়ে আরও কোনো তথ্য প্রকাশ করেন কিনা তা নিয়ে। নিউজ ডেস্ক দুতিয়াল। কারাগার মানে কড়া নজরদারি, নিয়ন্ত্রিত জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অভাব, এই ধারণাকেই চ্যালেঞ্জ করেছে ইতালি। ইতিহাসে প্রথমবারের মতো জীবন সঙ্গীদের সাথে কারাবন্দীদের অন্তরঙ্গ সময় কাটানোর জন্য বিশেষ ইন্টিমেসি কক্ষ চালু করেছে দেশটি। এই কক্ষে বন্দীরা তাদের সঙ্গীর সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে ও মিলিত হতে পারবেন। এর মাধ্যমে বন্দীদের ঘনিষ্ঠ সাক্ষাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই বিশেষ কক্ষগুলিকে সাধারণ জেল সেলের মতো রাখা হয়নি। এসব কক্ষ শ্যাম্পেন আর গোলাপের পাপড়ি ছড়ানো কোনো হোটেল রুমের মতো রোমান্টিক না হলেও এগুলোতে রয়েছে খাট, বিছানা, বালিশ এবং অ্যাটাচড টয়লেট, যাতে বন্দীরা কিছুটা হলেও স্বাভাবিক জীবনের অনুভূতি পান। অনুমোদনপ্রাপ্ত বন্দীরা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত এই কক্ষ ব্যবহার করতে পারবেন। সঙ্গীর সাথে সময় কাটানো অবস্থায় বন্দীরা হাতকড়া পরা অবস্থায় থাকবে কিনা সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি। ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে এই কক্ষের ভেতর কোনো নিরাপত্তারক্ষী থাকবে না, তবে নিরাপত্তাজনিত কারণে কক্ষের দরজা সম্পূর্ণ বন্ধ করা যাবে না এবং প্রয়োজনে বাইরে থেকে নজরদারি থাকবে, যাতে জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই রুমগুলো চালু হয়েছে এবং কিছু বন্দী এই সুবিধা ভোগ করেছেন। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে সব বন্দীর জন্য এই সুবিধা থাকবে না। ধারণা করা হচ্ছে শুধু বিবাহিত বা দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা বন্দীরাই এই সুবিধা পাবেন। শুধুমাত্র যারা বিশেষ অনুমতি পাবেন তারাই নির্দিষ্ট নিয়ম মেনে এই কক্ষে সময় কাটাতে পারবেন। বন্দীর আচরণ, অপরাধের ধরন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনা করেই এই অনুমতি দেয়া হবে। কেন এই সিদ্ধান্ত? আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, যৌনতা মানুষের একটি স্বাভাবিক ও মৌলিক চাহিদা। কারাবাসের কারণে সেই চাহিদাকে সম্পূর্ণ অস্বীকার করা মানবাধিকারের পরিপন্থী। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ
বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। দীর্ঘদিন পরিবার ও সঙ্গীর থেকে বিচ্ছিন্ন থাকার ফলে যে হতাশা, আগ্রাসন বা মানসিক চাপ তৈরি হয় তা অনেকটাই কমতে পারে। কিছু বিশ্লেষকের মতে এর ফলে জেলের ভেতরে সহিংসতার ঘটনাও কমতে পারে, কারণ ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার সুযোগ বন্দীদের মানসিক ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও শুরু হয়েছে। অনেকের মতে কারাগার শাস্তির জায়গা, সেখানে এই ধরনের সুবিধা দেওয়া কি আদৌ যুক্তিযুক্ত? আবার অন্যদের যুক্তি, শাস্তি মানে মানবিক মর্যাদা কেড়ে নেওয়া নয়। সব মিলিয়ে নতুন করে আলোচনায় আসছে কারাগারের সংজ্ঞা কি বদলাচ্ছে, শাস্তি আর মানবাধিকারের সীমারেখা কোথায় টানা উচিত। নতুন করে সে ভাবনায় উস্কে দিচ্ছে ইতালির এই পদক্ষেপ। তবে ইতালির জন্য এটি নতুন হলেও ইউরোপের বেশ কিছু দেশে এই ব্যবস্থা আগে থেকেই চালু আছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইডেনের কারাগারগুলোতে বন্দীদের জন্য পারিবারিক সাক্ষাৎ কক্ষ বা ইন্টিমেসি রুম রয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভান্ডার জ্যামিতিক হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। নতুন একটি পরমাণু কেন্দ্র পরিদর্শনকালে চাঞ্চল্যকর এই ঘোষণা দেন তিনি। 4 জুলাই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, আগের দিন কিম নতুন কারখানা পরিদর্শন করে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা কল্পনারও অতীত। গত 5 বছরে উত্তর কোরিয়ার অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা আগের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে বলেও উল্লেখ করে দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এই সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম। তিনি বলেন, নিরাপত্তা হুমকি ক্রমেই বেড়ে চলেছে এবং সবচেয়ে ভয়াবহ শত্রুদের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের বাস্তবতায় এই সম্প্রসারণ অপরিহার্য। 2025 সালের সেপ্টেম্বরের পর থেকে এ নিয়ে অন্তত তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিমের পরমাণু কেন্দ্র পরিদর্শনের ছবি প্রকাশ করলো। এবারের প্রকাশিত ছবিতে কিমকে সারি সারি সেন্ট্রিফিউজের মাঝ দিয়ে হাঁটতে দেখা যায়। KCNA জানিয়েছে, নতুন কারখানায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরিদর্শন শেষে এক বৈঠকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা আমাদের পারমাণবিক সক্ষমতাকে দ্রুত উন্নীত করার ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক। KCNA-র বরাতে রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্প্রসারণের এই উদ্যোগ একটি 5 বছর মেয়াদী পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে কিমের 3টি বৈঠক অনুষ্ঠিত হলেও সেগুলো কোনো চুক্তিতে পৌঁছায়নি। বিশ্লেষকদের মতে কিমের এই কারখানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র সহ শত্রুভাবাপন্ন যে কারো সাথে সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের আগে উত্তর কোরিয়ার দর কষাকষির অবস্থান আরও শক্তিশালী করা, সেই সাথে নিজেদের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণের যৌক্তিকতা তুলে ধরাও এর লক্ষ্য। উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম NK নিউজের প্রতিষ্ঠাতা চ্যাড ও ক্যারলের মতে, কিমের এই নতুন পরমাণু স্থাপনা পরিদর্শন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য পিয়ংইয়ং সফরের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এর পেছনের যুক্তি হলো, চীনের সঙ্গে আসন্ন যোগাযোগের ঠিক আগে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয়। রয়টার্স জানিয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গত কয়েক বছরে উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে যা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। মার্চে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কাছে অন্তত 90টি পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো উপাদান রয়েছে। এর মধ্যে প্রায় 50টি ওয়ারহেড ইতোমধ্যে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক স্থাপনার খবর এমন সময় সামনে এলো যখন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধাবসানের সমঝোতার চেষ্টা করছে। একই সঙ্গে তেহরানকে এমন পারমাণবিক উপাদান ত্যাগে রাজি করানোর উদ্যোগ চলছে যেগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল। বিশ্ব মানচিত্রের দিকে তাকালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় একটি চমৎকার ভাষাগত মিল চোখে পড়ে। 7টি সার্বভৌম রাষ্ট্রের নামের শেষে জুড়ে আছে একটি সাধারণ প্রত্যয়, স্থান। কাজাখস্তান থেকে আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে উজবেকিস্তান। এই দেশগুলোর ভৌগোলিক বৈচিত্র্য যেমন বিশাল, তেমনি তাদের নামের পেছনের ইতিহাসও বেশ রোমাঞ্চকর। স্থান প্রত্যয়টি মূলত একটি ফার্সি শব্দ, তবে এর উৎপত্তি আরও গভীরে। প্রাচীন ইন্দো ইরানীয় মূল শব্দ স্তা থেকে। আশ্চর্যের বিষয় হলো, এই একটি মূল শব্দ থেকেই তৈরি হয়েছে সংস্কৃতের স্থান, লাতিনের স্টেটাস এবং ইংরেজির স্ট্যান্ড বা স্টেশন। এই কারণেই এর সঙ্গে বাংলা সংস্কৃতের স্থান শব্দেরও ঘনিষ্ঠ আত্মীয়তা আছে।
সহজ কথায় ফার্সি ভাষায় স্থান মানে হলো কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর ভূমি, দেশ বা বসবাসের স্থান। ঐতিহাসিক ফার্সি ও পারস্য সাংস্কৃতিক প্রভাবের কারণে এই অঞ্চলগুলোতে স্থান একটি সাধারণ ভূমির বা স্থানের নামকরণ প্রত্যয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বের মানচিত্রে সরাসরি সার্বভৌম রাষ্ট্র হিসেবে 7টি স্থান রয়েছে। আফগানিস্তান শাব্দিক অর্থ আফগানদের ভূমি। প্রাচীন সিল্ক রোডের এই সংযোগস্থলটি ঐতিহাসিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজাখস্তান আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম স্থান এবং নবম বৃহত্তম রাষ্ট্র। কাজাক শব্দের অর্থ দুঃসাহসী বা স্বাধীনচেতা। কিরগিজস্তান কিরগিজ শব্দের উৎস হল তুর্কি শব্দ কিরক, যার অর্থ 40। মনে করা হয় 40টি শক্তিশালী গোত্রের মিলনে এই জাতির উৎপত্তি। তাজিকিস্তান পাহাড় বেষ্টিত দেশটি তাজিক বা পারস্য বংশোদ্ভূত মানুষের আবাসভূমি। তুর্কমেনিস্তান মরুভূমি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশ তুর্কমেন জাতিগোষ্ঠীর নামানুসারে নামকরণ করা হয়েছে। উজবেকিস্তান উজবেক অর্থ নিজের মালিক নিজে। মধ্য এশিয়ার জ্ঞান বিজ্ঞানের প্রাচীন কেন্দ্র বুখারা ও সমরখন্দ এই দেশেই অবস্থিত। পাকিস্তান এই নামটির ব্যুৎপত্তি কিছুটা ভিন্ন। এটি ভারত বিভাগের সময় কয়েকটি অঞ্চলের আদ্যাক্ষর পি পাঞ্জাব, এ আফগানিয়া, কে কাশ্মীর, এস সিন্ধ, টেন বেলুচিস্তান নিয়ে গঠিত। আর্মেনিয়াকে তো আমরা সবাই চিনি, কিন্তু জানলে অবাক হবেন এই দেশটি নিজেদের আর্মেনিয়া নয় বরং হায়াস্তান নামে ডাকে। এটি দুটি অংশের সংমিশ্রণ। হায়া পৌরাণিক আদিপিতা, হায়ক থেকে এসেছে। স্থান শব্দটি এসেছে সে একই ফার্সি প্রত্যয় থেকে, অর্থাৎ শাব্দিক অর্থে হায়াস্তান মানে হলো হাইদের ভূমি বা হায়কের বংশধরদের দেশ। আরও বেশ কয়েকটি দেশ আছে যাদের অন্য ভাষায় স্থান বলা হয়, কিন্তু তাদের সরাসরি নামে স্থান প্রত্যয় নেই। নিউজ ডেস্ক, দুটি আলো।